চলুন আজ আমরা ডুব দিই শেক্সপিয়ারের সেই কালজয়ী নাটক জুলিয়াস সিজারের জগতে। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা আসলে ক্ষমতা, সম্মান আর বিশ্বাসঘাতকতার এক নির্মম কাটাছেঁড়া। ভাবুন তো একবার, যখন কোনো একজন মানুষ অনেক অনেক বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে, তখন ঠিক কী হয়? নাটকের একেবারে কেন্দ্রবিন্দুতে কিন্তু এই প্রশ্নটাই। আর এই একটা প্রশ্নকে ঘিরেই পুরো গল্পটা এগিয়ে চলে। চলুন একটু সময়টাকে পিছিয়ে নিয়ে যাই। খ্রিস্টপূর্ব ৪৪ সাল, রোম। যুদ্ধ জিতে ফিরে আসছেন এক মহান বীর, জুলিয়াস সিজার। আর তার ফেরার দিকে তাকিয়ে পুরো প্রজাতন্ত্র যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। সবার মনে একটাই প্রশ্ন, এই মানুষটা কি তাদের রক্ষক হবেন, নাকি হবেন একজন স্বৈরাচারী? তো গল্পের শুরুতেই যে ব্যাপারটা আসছে সেটা হলো রোমের সিজার সমস্যা। মানে কিভাবে সিজারের এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তাটাই রোমান প্রজাতন্ত্রের জন্যে একটা বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। চলুন সেটাই দেখি। দেখুন, ব্যাপারটা বেশ জটিল। একদিকে রোমের সাধারণ মানুষ তো সিজারের জয়ে একেবারে মেতে উঠেছে, কারণ তিনি তাদের প্রতিদ্বন্দ্বী পম্পেইকে হারিয়েছেন। কিন্তু অন্যদিকে অভিজাত সেনেটরদের কপালে চিন্তার ভাঁজ। তাদের মনে একটাই ভয়, সিজার কি এবার প্রজাতন্ত্রকে খতম করে রাজা হওয়ার স্বপ্ন দেখছেন? আর এর মধ্যেই একটা পাবলিক ফেস্টিভ্যালে দারুণ এক রাজনৈতিক নাটক হলো। মার্ক অ্যান্টনি সবার সামনে সিজারকে রাজার মুকুট দিতে চাইলেন। সিজার কি করলেন? একবার না, দুবার না, তিনবার সেটা ফিরিয়ে দিলেন। আর যতবারই তিনি না বলছেন, জনতা আনন্দে ফেটে পড়ছে। কিন্তু সেনেটাররা কিন্তু এসবে ভোলেননি। তাদের কাছে এটা ছিল সিজারের আসল উদ্দেশ্য ঢাকার একটা চালাকি, একটা লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই না। তো এই রকম একটা থমথমে পরিস্থিতিতেই পর্দার আড়ালে দানা বাঁধতে শুরু করল একটা ষড়যন্ত্র। এমন একটা ষড়যন্ত্র যা বোনা হচ্ছিল সম্মান আর কর্তব্যের নামে। চলুন সেই ষড়যন্ত্রের গভীরে ঢোকা যাক। এই ষড়যন্ত্রের মূলে ছিল দুজন মানুষ, একেবারে দুই মেরুর। একদিকে ব্রুটাস, একজন খাঁটি আদর্শবাদী, সিজারের খুব কাছের বন্ধু হওয়ার সত্ত্বেও তার ভয় ছিল যে এই অবাধ ক্ষমতা একদিন প্রজাতন্ত্রকে শেষ করে দেবে। তার উদ্দেশ্য ছিল একটাই, সাধারণ মানুষের ভালো করা। আর ঠিক তার উল্টো দিকে ছিল ক্যাসিয়াস, এই পুরো প্লটের মাস্টারমাইন্ড। তার মনে ছিল সিজারের প্রতি তীব্র ঈর্ষা, আর সে ব্রুটাসের এই সম্মান আর আদর্শকে কাজে লাগিয়ে নিজের উদ্দেশ্য পূরণ করতে চেয়েছিল। আর ক্যাসিয়াস যে কি সাংঘাতিক চতুর ছিল তা তার এই একটা কথাতেই পরিষ্কার। সে ব্রুটাসকে গিয়ে বলছে, প্রিয় ব্রুটাস, দোষটা কিন্তু আমাদের কপালে নেই, দোষটা আমাদের নিজেদের মধ্যেই, কারণ আমরা মাথা নিচু করে থাকতে রাজি আছি। ব্যাস, এই কথাগুলোই ব্রুটাসের মনে এমন এক দ্বন্দ্ব তৈরি করে দিল যা তাকে এক ভয়ঙ্কর সিদ্ধান্তের দিকে ঠেলে নিয়ে গেল। আর এবার গল্পটা পৌঁছে গেল সেই মোড়ে যা শুধু রোমের নয়, গোটা ইতিহাসের গতিপথই চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। সেই কুখ্যাত দিন, মার্চের ১৫ তারিখ। আর সেদিনটা যেন শুরুই হয়েছিল অশুভ সংকেত দিয়ে, একের পর এক সতর্কবার্তা। কিন্তু সিজার এসব কিছুই কানে তুললেন না। প্রথমে তো এক ভবিষ্যৎবক্তা সবার সামনেই তাকে সাবধান করলেন। তারপর তার স্ত্রী ক্যালপুনিয়া দুঃস্বপ্ন দেখে তাকে কাকুতিমিনতি করলেন যেন তিনি বাইরে না যান। স্বপ্নে তিনি দেখেছেন সিজারের মূর্তি থেকে রক্ত ঝরছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের একজন, ডেসিয়াস, সেই স্বপ্নের এমন এক উল্টো ব্যাখ্যা দিল যা সিজারের অহংকারকে আরও উস্কে দিল। এমনকি সেনেটে ঢোকার ঠিক আগের মুহূর্তেও একটা লিখিত সতর্কবার্তা তিনি না পড়েই সরিয়ে দেন। আর তারপর যা হওয়ার তাই হল। সেনেটের ভেতরে এক মুহূর্তের মধ্যে ষড়যন্ত্রকারীরা সিজারকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই রোমের সবচেয়ে ক্ষমতাধর মানুষটা নিজেরই সহকর্মীদের ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লেন। কি নৃশংস এক বিশ্বাসঘাতকতা! কিন্তু সবথেকে বড় আঘাতটা তখনও বাকি ছিল। মৃত্যুর ঠিক আগে সিজারের চোখ পড়ল তার সবচেয়ে কাছের বন্ধু ব্রুটাসের ওপর। তার মুখ থেকে বেরিয়ে এলো সেই বিখ্যাত হৃদয় ভেঙে দেওয়া প্রশ্নটা, এটু ব্রুটে, মানে ব্রুটাস তুমিও? প্রিয় বন্ধুর এই বিশ্বাসঘাতকতা দেখে তার বেঁচে থাকার সব ইচ্ছেই যেন মরে গেল। শেষ কথা ছিল, তাহলে সিজারের পতন হোক। অনেকেই হয়তো ভেবেছিল সিজারের মৃত্যুর সঙ্গেই বুঝি সব শেষ, কিন্তু না, একদমই না। এটা তো ছিল গল্পের শুরু মাত্র। এখান থেকেই শুরু হলো রোমের দখল নেওয়ার এক নতুন লড়াই, যেটা অস্ত্রের লড়াই নয়, বরং কথার লড়াই। দেখুন কি হল। প্রথমে এলেন ব্রুটাস,
খুব ঠান্ডা মাথায় যুক্তি দিয়ে তিনি জনতাকে বোঝালেন যে সিজারকে তারা ঘৃণা করতেন না, বরং রোমকে ভালোবেসেই এই কাজ করতে বাধ্য হয়েছেন। আর জনতাও তার কথা মেনে নিল। কিন্তু খেলার আসল মোড়টা ঘুরিয়ে দিলেন মার্ক অ্যান্টনি। তিনি মঞ্চে এলেন সিজারের রক্তমাখা দেহ আর তার উইলটা হাতে নিয়ে। তিনি ব্রুটাসের যুক্তিকে একেবারে আবেগের বন্যায় ভাসিয়ে দিলেন। বারবার ষড়যন্ত্রকারীদের সম্মানীয় ব্যক্তি বলে ব্যঙ্গ করে তিনি ভিড়ের মধ্যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিলেন। ষড়যন্ত্রকারীরা তো ভেবেছিল তারা রোমকে বাঁচিয়ে দিল, একটা মহান কাজ করল। কিন্তু তাদের এই কাজের ফল কি হল? চলুন দেখা যাক প্রজাতন্ত্রকে বাঁচানোর এই চেষ্টাটা কিভাবে খোদ প্রজাতন্ত্রকেই ধ্বংসের দিকে ঠেলে দিল। আর এখানেই হল নাটকের সবচেয়ে বড় পরিহাস। মানে স্বৈরাচার ঠেকানোর জন্য তারা যে কাজটা করল, সেই কাজটাই রোমকে একটা ভয়ঙ্কর গৃহযুদ্ধের মধ্যে ফেলে দিল। তাদের মহৎ উদ্দেশ্যটা একেবারে বুমেরাং হয়ে গেল। আর ষড়যন্ত্রকারীদের নিজেদের পরিণতি? ব্রুটাস আর ক্যাসিয়াসকে রোম ছেড়ে পালাতে হল, নিজেদের সেনাবাহিনী তৈরি করতে হল। অন্যদিকে অ্যান্টনি হাত মেলালেন সিজারের উত্তরাধিকারী অক্টেভিয়াসের সাথে। যুদ্ধের মাঠে একটা ভুল খবরের ওপর ভিত্তি করে ক্যাসিয়াস আত্মহত্যা করলেন। আর সবশেষে যুদ্ধে হেরে গিয়ে সব আশা হারিয়ে ব্রুটাসও নিজে জীবন দিয়ে দিলেন। তাদের পুরো পরিকল্পনাটা একেবারে ধুলোয় মিশে গেল। গল্পের একদম শেষে এসে চলুন আবার আমরা ব্রুটাসের দিকে তাকাই। এত কিছুর পরেও প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তিনি কি সত্যিই সকলের মধ্যে সবচেয়ে মহৎ রোমান ছিলেন? আর এই প্রশ্নের একটা অদ্ভুত সুন্দর উত্তর আসে ব্রুটাসের সবচেয়ে বড় শত্রু মার্ক অ্যান্টনির কাছ থেকে। ব্রুটাসের মৃতদেহের সামনে দাঁড়িয়ে তিনি বলেন, এই মানুষটাই ছিল তাদের মধ্যে সবচেয়ে মহৎ রোমান, কারণ বাকি সবাই সিজারের প্রতি হিংসা থেকে এই কাজটা করেছিল, একমাত্র সেই ছিল ব্যতিক্রম। মানে অ্যান্টনি বলতে চাইলেন ব্রুটাস একমাত্র ষড়যন্ত্রকারী ছিলেন যিনি কোনো ব্যক্তিগত লাভের জন্য কাজ করেননি। তিনি মন থেকে বিশ্বাস করতেন যে তিনি যা করছেন তা রোমের ভালোর জন্যই করছেন। তার পথটা হয়তো ভুল ছিল, কিন্তু তার উদ্দেশ্যটা ছিল সৎ। তাই অ্যান্টনির চোখে ব্রুটাস কোনো ভিলেন নন, বরং একজন ট্র্যাজিক হিরো। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? ব্রুটাস কি সত্যি মহৎ ছিলেন, নাকি তার ভালো উদ্দেশ্যই ধ্বংসের কারণ হয়ে দাঁড়ালো? এই প্রশ্নটাই জুলিয়াস সিজার নাটককে আজও এত প্রাসঙ্গিক করে রেখেছে। মহৎ উদ্দেশ্য কি সবসময় ভালো ফল দেয়, নাকি কখনো কখনো সেরা উদ্দেশ্য নিয়ে করা কাজও আমাদের সর্বনাশের পথে ঠেলে দেয়?